ভারতবর্ষের প্রায় ৫০ থেকে ৫৫% মানুষ তারা ভাড়া বাড়িতে বাস করেন। যারা বাড়িওয়ালা তারা কি জানেন তাদের জন্য কি আইন তৈরি হয়েছে, তারা কোন আইনে রক্ষা কবচ পেতে পারেন, কেন তারা রক্ষা কবচ পেতে পারেন, কোন ভুলটা তিনি করতে পারবেন না যার কারণে আপনার জরিমানা হতে পারে, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হতে পারে। একজন ভাড়াটিয়া তিনি কি জানেন যে এই ভারতবর্ষের আইনি ব্যবস্থা তাকে কতটা রক্ষা কবচ দিয়েছে, তার অধিকার কতটা দিয়েছে? ভাড়াটিয়া কি জানেন যে নতুন আইন তাদের জন্য কি নিয়ে এসছে? ভারতবর্ষের একজন বাড়িওয়ালা বা একজন ভাড়াটিয়া তাদের দুজনের জন্য নতুন কি আইন তৈরি হয়েছে, কি আইন সংশোধন হয়েছে, এবং সেখানে বাড়িওয়ালার সুবিধা কতটা, ভাড়াটের সুবিধা কতটা, ভাড়াটে যদি বেগারবাই করে বাড়িওয়ালা তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, যদি বাড়িওয়ালা বেগারবাই করে তাহলে ভাড়াটে তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নিতে পারে, পুলিশ কতটা একজন ভাড়াটিয়াকে সহযোগিতা করতে পারে। এই যে প্রতিদিন নিত্য নতুন মামলা হচ্ছে, সিভিলে মামলা হচ্ছে, সিভিল কোর্টে মামলা হচ্ছে, বছরের পর বছর ধরে মামলা হচ্ছে, সেই মামলার কি সমাধান হচ্ছে? নতুন আইনে কতদিনের সমাধান হবে আপনি জানেন? এই নতুন আইন বাড়িওয়ালা এবং ভাড়াটেদের জন্য কতটা দরজা খুলে দিয়েছে? আপনি কি জানেন যে একজন বাড়িওয়ালা তিনি কত পর্যন্ত যেতে পারেন? একজন বাড়িওয়ালা তিনি কি জানেন যে তিনি যে নথি তৈরি করছেন, অর্থাৎ 10 টাকা বা 20 টাকার স্ট্যাম্প পেপারে, সেই নথিতে তার মন পছন্দ লেখা লিখে বাড়িওয়ালা এবং ভাড়াটের একটা এগ্রিমেন্ট করে, সেই এগ্রিমেন্ট আগামী দিনে চলবে? আপনি কি জানেন সেখানে একজন ভাড়াটিয়া আপনার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? বাড়িওয়ালা আপনি কি জানেন যে আপনার বিরুদ্ধে আইন কি ব্যবস্থা নিতে পারে যদি মন গড়া নিজের মতো এগ্রিমেন্ট তৈরি করেন? এই যাবতীয় উত্তর আপনারা পাবেন এবং অবশ্যই দেখুন, কারণ আমরা লিগ্যাল প্লাসে এই ধরনের নানান সমস্যার সমাধান দিতে চেষ্টা করি। যদি কোথাও ভুলভ্রান্তি হয় অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখুন, এবং বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে যে নতুন আইন এসছে সেই নতুন আইনে একজন বাড়িওয়ালা কতটা তিনি আইনি রক্ষা কবচ পেতে পারেন, বা একজন ভাড়াটে কতটা তিনি আইনি রক্ষা কবচ পেতে পারেন। বাড়িওয়ালা ইচ্ছা করলেই কি জল বন্ধ করে দিতে পারেন? ভাড়াটে ইচ্ছা করলে এগ্রিমেন্টের সময়সীমা পেরিয়ে গেলেও তিনি সেই বাড়িতে থাকতে পারেন? এরকম একাধিক প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন এই লিগ্যাল প্লাসেই পাবেন। চোখ রাখুন এই লিগ্যাল প্লাসে। সারা দেশে অবশ্যই তো, কিন্তু রাজ্যে দেখা যায় শতাংশের বিচারে 60% বা 40% বাড়িওয়ালা ভাড়াটে। হয়তো অনেকেরই বাড়ি নেই নিজস্ব, ভাড়াতে তারা থাকে। বাড়িওয়ালারা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তারা নজর রাখবেন এবং বাড়িওয়ালাদের রক্ষা কবচ কি থাকে, ঠিক উল্টো দিকেও ভাড়াটেদের ক্ষেত্রে ভাড়াটেদের কি কি নিয়ম রয়েছে তাদের সপক্ষে, বা তারা বাড়িওয়ালার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো কীভাবে জানাবেন, এই বিষয়গুলোকে নিয়ে বারবার আইনের একটা পরিবর্তন এসছে। তো এটা নিয়ে আইনি সমাধান কোথায়? একজন বাড়িওয়ালা যদি হয়ে থাকেন তার আইনি সহায়তা কোথায়, বা একজন ভাড়াটিয়া তার আইনি সহায়তা কোথায়? দেখো, এই যে বাড়ি ভাড়া এবং টেনেন্সি, ভাড়াটিয়া এবং যারা ল্যান্ডলর্ড তাদের মধ্যে যে ডিসপিউটটা আজকে দীর্ঘদিনের একটা ডিসপিউট, এবং সেখানে অনেকবারে আইনে পরিবর্তন হয়েছে। 1948 থেকে 1997-এ যে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, এবং এইটা বারবার চেঞ্জ হয়েছে এবং তার বিভিন্ন দিক খতিয়ে দেখে কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে। এতদিন যেটা হতো যে
কিছু কিছু যেটা আইনের ক্ষেত্রে সঠিকভাবে ছিল না, তাতে কিন্তু যারা টেনেন্ট এবং ল্যান্ডলর্ডরা তাদের নিজেদের যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু তারা সঠিক বিচারটা পেত না, কারণ আইনটা সঠিকভাবে তৈরি ছিল না। কিছুটা অংশ ছিল ল্যান্ডলর্ডদের পক্ষে এবং কিছু অংশ ছিল টেনেন্টদের পক্ষে, এবং এইসব বিষয়গুলো সব দিক খতিয়ে দেখে এবং দীর্ঘদিন ধরে যে আদালতে মামলা চলেছে এবং সেই মামলার যে রেজাল্ট, যে ফলাফল, দীর্ঘসূত্রতা, সমস্ত দিক খতিয়ে দিয়ে কিন্তু নতুন আইন আসতে চলেছে। পুরনো আইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে অসঙ্গতিগুলো দেখা যেত, যে একটা এগ্রিমেন্ট যে বানানো হতো, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে যারা ল্যান্ডলর্ড তারা কিন্তু অনেক কথা বা অনেক কিছু ক্লজ যেগুলো ঢুকিয়ে দিত, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যেত যে সেগুলো টেনেন্টদের এগেনস্টে, এবং টেনেন্টরা অনেক সময় তাদের লেজিটিমেট ক্লেম যেগুলো ছিল বা যে এগ্রিমেন্ট ছিল সেখান থেকে কিন্তু ডিপ্রাইভ হতো, হঠাৎ করে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো, এবং সবসময় একটা ভীতির মধ্যে থাকতে হতো যে কখন এসে ল্যান্ডলর্ড তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করবে। এবং আইনটা কঠিন না থাকার জন্য যারা টেনেন্ট তারা যদি ঠিকমতো ভাড়া না দিত বা তারা সময় মতো যদি তারা ভাড়াটা না দিত, সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ডের সমস্যা হতো সেটা রিকভারি করতে, এবং সেখানে একটা দীর্ঘসূত্রতা ছিল, এবং অনেক সময় দেখা গেছে বছরের পর বছর যারা টেনেন্ট তারা কিন্তু ভাড়া না দিয়েই থেকে গেছে। এই বিষয়গুলো থেকে যাতে টেনেন্ট এবং যারা ল্যান্ডলর্ড তারা যেন বোথ সাইড তাদের নিজের সাইড থেকে তারা ডিপ্রাইভ না হয়, বঞ্চিত না হয় এবং একটা বিশাল সমস্যার সম্মুখীন না হয়, তার জন্যই কিন্তু এই নতুন 2025 যে রুল একটা আসতে চলেছে বা এটা ইমপ্লিমেন্ট হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই নতুন যে আইন বা মানে যেটা প্রণয়ন হতে চলেছে সেখানে সবথেকে ম্যান্ডেটরি প্রভিশনটা কি আছে। এখানে যে প্রভিশন যেটা আছে, যে নতুন যে আইনে যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে মাস্ট, ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং রেজিস্ট্রেশন করতে হলে যে ল্যান্ডলর্ড এবং যারা টেনেন্ট তাদের যে পরিচয়পত্র সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। তাহলে কি হচ্ছে, যদি এটা রেজিস্ট্রেশন হয়, তাহলে রেজিস্ট্রেশন যখনই হচ্ছে তাহলে এই যে মূল যে এগ্রিমেন্টটা সেটা গভর্নমেন্টের একটা কাস্টাডিতে থাকছে। পরবর্তীকালে যদি ডিসপিউট অ্যারাইজ হয়, সেখানে কিন্তু যে রুল, সেই রুলের ভিত্তিতে এই আইনে বিশেষ আদালত তৈরি হবে, সেখানে তার বিচার হবে, এবং সেখানে অন্য কোনো ধরনের মানে সমস্যার কোনো মামলা হবে না। শুধু ল্যান্ডলর্ড এবং টেনেন্টদের মধ্যে যে ডিসপিউট, সেই মামলা হবে, এবং সেখানে যে জাজেরা বসবেন সে ব্যাপারে এক্সপার্ট, এবং তারা কিন্তু অতি সত্বর এই জিনিসটাকে মিটিয়ে দেবে। তাহলে ল্যান্ডলর্ড এবং যারা টেনেন্ট তারা দীর্ঘদিন আদালতে যে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকছে না। এবার আসে আমি রেজিস্ট্রেশনের যে পার্টটা আছে, সেই রেজিস্ট্রেশনের পার্টটা এটা ম্যান্ডেটরি করা হয়েছে, এবং যদি দেখা যায় যদি কোনো ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন না করে একটা এগ্রিমেন্ট করা হলো, তাহলে সেটা একটা প্রভিশন হয়েছে, তাকে উইদিন 2 মান্থের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন যদি না করে তাহলে 5,000 তার পেনাল্টি বা ফাইন আছে। তাহলে ল্যান্ডলর্ড এই পেনাল্টি যাতে না দিতে হয় তার জন্য সে কিন্তু নিজে থেকে এই রেজিস্ট্রেশনটা করবে, এবং এই রেজিস্ট্রেশন যখন করবে, আমি সুবিধাটা যেটা হচ্ছে ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, যে কেউ একজন যদি তার যে পরিচয়পত্রটা গোপন করে বা অন্য কোনো কান্ট্রির লোক হয়ে সে যদি এগ্রিমেন্ট করে এবং সেখানে ঢুকে যায়, এবং তার যে আইনি সমস্যার সৃষ্টি হবে সেখান থেকে সে মুক্ত হবে। আর দ্বিতীয় কথা, যেটা এগ্রিমেন্টের মধ্যে গেলে যে ল্যান্ডলর্ড, সেক্ষেত্রে কিন্তু সে এগ্রিমেন্টের মধ্যেই তাকে কিন্তু সীমিত থাকতে হবে, এবং এর বাইরে কোনো ধরনের কোনো থ্রেড বা তাকে তুলে দেওয়া এই ব্যাপারগুলো থাকবে না, কারণ সেখানে নির্দিষ্ট ক্লজ আছে। আমরা আগে কি দেখেছি, যে এগ্রিমেন্ট যখন হতো, যে ল্যান্ডলর্ড তাদের মতো করে এগ্রিমেন্টটা বানাতো, তোমার যদি পছন্দ হয় তাহলে থাকবে, আদারওয়াইজ তোমাকে আমি ভাড়া দেব না, এই ব্যাপারটা কিন্তু থাকছে না। তার জন্য কি করেছে, যে একটা স্পেসিফিক ফর্ম তৈরি করেছে। সেই ফর্মে এটা হচ্ছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ
আমি আমার মতো করে এগ্রিমেন্ট বানাতে পারবো না। সেখানে যে নির্দিষ্ট ক্লজ আছে সেই ক্লজগুলো ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে একটা যদি রেসিডেন্সিয়াল পারপাসে এক ধরনের হবে এবং কমার্শিয়াল পারপাসে এক ধরনের হবে। সেক্ষেত্রে কিন্তু যে স্পেসিফিক ক্লজগুলো আছে সেই ক্লজের ভিত্তিতেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা হবে। তাহলে টেনেন্টরা এবং ল্যান্ডলর্ডরা কিন্তু সমানভাবে বিচারটা পাবে। আদালতে যদি যায় স্পেসিফিক ফরম্যাট এবং সেটা যখন আপলোড হবে অনলাইনের ভিত্তিতে, তাহলে দুটো যে এগ্রিমেন্ট, একটা যে এগ্রিমেন্ট হচ্ছে এবং সেটা রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট ডকুমেন্ট হিসাবে গভর্নমেন্টের ঘরেও থাকবে এবং তাদের কপিও তারা পেতে পারবে। এবং সেখানে যে ক্লজগুলো গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে তার মধ্যে এক্সট্রা কোনো ক্লজ কিন্তু সেখানে ঢোকাতে পারবে না। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইনে আসছে সেটা হচ্ছে যে যদি মানে ল্যান্ডলর্ড হঠাৎ করে ভাবতো যে আমার ফ্ল্যাট বা বাড়ি কেমন আছে সেটা আমাকে ইন্সপেকশন করতে হবে, আমাকে দেখতে হবে, সেখানে কিন্তু হঠাৎ করে একজন যে ভাড়াটিয়া তার একটা প্রাইভেসি আছে, সে একটা ফ্যামিলি নিয়ে সেখানে বাস করছে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যদি একটা কেউ যদি চলে যায় বা ল্যান্ডলর্ড চলে যায় তাদের প্রাইভেসি নষ্ট হবে। সেই ব্যাপারটা কিন্তু এই নতুন আইনে দেখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাকে একটা 24 আওয়ার্স নোটিশ দিতে হবে যে আমি এই মানে বাড়িটা আমি দেখব বা কী পজিশন আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে নোটিশ দিয়ে প্রায়র ইন্টিমেশন দিয়ে গেলে যে টেনেন্ট তাদের কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না, হঠাৎ করে যে যাওয়ার যে ভীতিটা তাদের কিন্তু থাকছে না। এবার আসি আমি যে টার্মিনেশন পার্টে। এই যে ক্লজগুলো আছে এই ক্লজের যদি কোনো ভায়োলেশন হয় তাহলে কিন্তু ল্যান্ডলর্ড এই যে টেনেন্সি এগ্রিমেন্টটাকে বাতিল করতে পারে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় সেটার কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে তারা যে বিশেষ আদালত তৈরি হবে, ট্রাইব্যুনাল তৈরি হবে, সেখানে কিন্তু তারা যদি অ্যাপিল ফাইল করে বা যদি আবেদন করে তারা কিন্তু সঠিক ওয়েতে এবং সেই যে এগ্রিমেন্টে যে ক্লজ আছে সেই ভিত্তিতে একটা তাৎক্ষণিক বা কয়েকদিনের মধ্যে একটা রায় দেবে, সেখানে কিন্তু তার বাড়িটা সঙ্গে সঙ্গে ভ্যাকেন্ট করতে পারবে। এবার আসি যে পার্টটা আগে ছিল যে ভাড়া যে বৃদ্ধির ব্যাপারটা, এটা কী রকম যে ল্যান্ডলর্ড যদি মনে করতো যে আমি বাড়ির ভাড়াটা আমি যে হয়তো 5000 আছে 5000 থেকে ভাড়াটা পরের বছর আমি আরও 2000 এক্সট্রা করে আমি 7000 নেব, এইটার একটা তাদের নিজের ইচ্ছের ওপর ডিপেন্ড করতো, সেটাও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়া 10%-এর বেশি বাড়ানো যাবে না এবং 1 বছর পরে বাড়াতে হবে। তাছাড়াও এই যে বাড়ি যে ভাড়াটা যে বাড়াবে তার জন্য বিফোর 90 ডেজ তাকে নোটিশ দিতে হবে, কারণ বাড়িটা যখন এই যে রেন্টটা বাড়ানো হচ্ছে যে টেনেন্ট সে যদি মনে করে যে 10% অ্যাড করে সে সেখানে থাকতে পারবে তাহলেই সে থাকবে, তার জন্য 3 মাসে তাকে সুযোগ দিতে হবে। এইটা গেল বাড়ি ভাড়ার মানে বাড়ানোর ব্যাপারটা। আর একটা যেটা আছে যে টার্মিনেশনের যে নোটিশটা সেটা হচ্ছে যে তাকে প্রায়র ইন্টিমেশন দিতে হবে টার্মিনেশন 1 মান্থ বিফোর, সেটা যদি রেসিডেন্সিয়াল পারপাস হয়, আর যদি কমার্শিয়াল হয় তাহলে সেখানে কিন্তু 6 মান্থের একটা নোটিশ তাকে দিতে হবে। এইবার আরেকটা পয়েন্ট যেটা আসি সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন একজন ল্যান্ডলর্ড ভাড়া দেয় তখন অনেক কন্ডিশন থাকে যে তোমাকে আমি ভাড়া দিচ্ছি বাট আমার কিন্তু রেন্টটা আমাকে ক্যাশে দিতে হবে, কারণ সে কোনো ডকুমেন্ট রাখতে চায় না যে আমি যে ভাড়াটা দিচ্ছি তার কোনো এভিডেন্সে রাখতে চায় না। এখানেও একটা ব্যাপার আছে, এখানে আপ টু 5000 কিন্তু ভাড়া দিতে হলে সেখানে ক্যাশের একটা ব্যাপার আছে, কিন্তু এর বেশি ভাড়া দিতে যদি যখনই হবে অ্যাবাভ 5000 সেখানে কিন্তু অনলাইন পেমেন্ট হবে। কারণ অনলাইন পেমেন্ট এই কারণে হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এখন কিন্তু কেউ বলতে পারবে না যে আমি অনলাইনে হ্যাবিচুয়েটেড নয়, কারণ প্রত্যেকটি মানুষ আজকে দীর্ঘদিন 10 বছর 15 বছর ধরে কিন্তু অনলাইনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। কারণ এই ফর্ম যেটা ফিল আপ হচ্ছে সেটাও অনলাইন হবে, পেমেন্টটাও অনলাইন হবে। আর একটা টিডিএসে যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে 50,000-এর অ্যাবাভ যদি রেন্ট হয় তাহলে সেখানে একটা টিডিএস কাটার একটা ব্যাপার আছে, সেটা ইনকাম ট্যাক্সের মধ্যে পড়বে। এটা একটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে। আর যেটা হয়েছে যে স্ট্যাম্প ডিউটি, এটা একটা স্পেসিফিক যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন একটা স্ট্যাম্প ডিউটির একটা ব্যাপার আসছে, সেটা আমি 10 টাকা একটা স্ট্যাম্প পেপার বা 20 টাকা একটা স্ট্যাম্প পেপারের মধ্যে আমি এগ্রিমেন্ট করে নিলাম, সেই ব্যাপারটা থাকছে না। স্পেসিফিক একটা রেজিস্ট্রেশন চার্জ সেখানে নেওয়া হবে। এরপরে আসি যে সিকিউরিটি ডিপোজিটের ব্যাপারটা।
যে আমি যখন একজন টেনেন্ট যখন কোনো জায়গায় গিয়ে এসে ভাড়া নিচ্ছে, তখন যেটা দেখা যায় যে হয়তো দেখা যাচ্ছে তার 5,000 তার সেখানে রেন্ট আছে। ল্যান্ডলর্ড বলল যে তোমাকে এখানে থাকতে গেলে তোমাকে 50,000 তোমাকে ডিপোজিট করতে হবে, সিকিউরিটি ডিপোজিট হিসাবে। এই ব্যাপারটা এখন আর থাকছে না, কারণ রেন্টের যে প্রত্যেক মাসে যে রেন্টটা ধার্য হচ্ছে, 2 মাসের মাত্র যে রেন্ট, 2 মান্থের রেন্ট অ্যাডভান্স সিকিউরিটি হিসাবে জমা থাকবে। এটা কিন্তু নতুন অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে সেখানে থাকছে। আর যেটা হচ্ছে যদি এটা কমার্শিয়াল হয় তাহলে 6 মান্থের যে রেন্টটা সেটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে সেখানে জমা থাকবে। এই যে নতুন জিনিসগুলো এসছে, এই জিনিসগুলো যদি অ্যাডপ্ট হয় তাহলে আমরা দেখতে পাবো যে যারা ল্যান্ডলর্ড এবং টেনেন্ট তারা কিন্তু কোনোভাবে ডিপ্রাইভড হবে না এবং সমান বিচার পাবে। যারা যারা ল্যান্ডলর্ডের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হয়েছে, যেটা আগে কি হতো যে যদি কোনো একটা টেনেন্ট যদি দীর্ঘ থাকার পরে যদি সে বাড়ি না ছাড়তো, তাহলে সেক্ষেত্রে তাকে একটা সমস্যার সম্মুখীন হতে হতো এবং তাকে কিন্তু আদালতের চক্করে ঘুরতে হতো। সেক্ষেত্রে যদি দেখা যায় যে যদি কোনো এই যে এগ্রিমেন্ট যেটা হচ্ছে সেটা যদি রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশনে পার্টিকুলার কোনো ক্লজ যদি সে ভায়োলেশন হয়, তাকে কিন্তু সে তার এগ্রিমেন্ট বাতিল করে তাকে কিন্তু বাড়ি থেকে তাকে উচ্ছেদ করতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে এই নতুন যে বিশেষ আদালত হচ্ছে, এখানে একটা জিনিস হচ্ছে যে এক্সিকিউশন যে প্রসিডিংসটা, মানে এই যে যদি কাউকে কোনো রেন্ট যে যদি ফেলিওর হয় বা সে যদি রেন্ট না দেয়, তাকে কিন্তু ওখান থেকে উচ্ছেদ করার জন্য পুলিশকে ডিরেকশন দেবে এবং পুলিশ সেই কার্যটা কিন্তু তৎক্ষণাৎ করবে। এই হচ্ছে যে নতুন আইন। সেই আইনটা টেনেন্ট এবং যে ল্যান্ডলর্ড বোথ সাইডে যাতে কোনো প্রবলেম না হয়, সেই সব কিছু খতিয়ে দেখে কিন্তু এই নতুন আইনটা তৈরি হচ্ছে এবং এটা আসতে চলেছে। আসিফবাবু, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেটা হচ্ছে যারা দীর্ঘদিনের যারা ভাড়াটিয়া রয়েছেন বা দীর্ঘদিনের ল্যান্ডলর্ড রয়েছেন, ল্যান্ডলর্ড থাকলেই ভাড়া দিয়ে আসবে, কিন্তু প্রশ্ন থাকছে যে এতদিন ধরে এই যে ভাড়াটিয়া বা ল্যান্ডলর্ডের মধ্যে বারবার বিভিন্ন সময় আইনি জটিলতা তৈরি হয়েছে এবং এই সিভিল যে কোর্ট, সিভিল কোর্টে যখন মামলা হয়, মামলা তার দীর্ঘ সময় ধরে সেই মামলা চলছে, 20 বছর, 22 বছর, 25 বছর, 50 বছর, বছরের কোনো শেষ নেই। তো এই পুরনো মামলা যেগুলো অলরেডি হয়ে আছে, আর যারা ধরুন এই বাড়িওয়ালা যারা ভাড়া নিতে চাইতেন না, তাদেরকে ভাড়াটিয়ারা রেন্ট কন্ট্রোলে ভাড়া দিতেন, তো এক্ষেত্রে এই নতুন আইনের সাথে কি এই পুরনো আইনের কোথাও কি কোনো বদল এনেছে, বা এই যে পুরনো আইনগুলো রয়েছে সেগুলো কি হবে? এই যে নতুন যে আইনটা আসছে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যে এগ্রিমেন্টটা এখন হবে বা নতুন যে টেনেন্ট যারা হচ্ছে, ল্যান্ডলর্ড এবং টেনেন্টের মধ্যে যে রিলেশনটা তৈরি হচ্ছে, পুরোটাই কিন্তু এই যে নতুন এগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পুরনো যে জিনিসগুলো রয়েছে এবং সেটা পরবর্তীকালে হয়তো অ্যামেন্ডমেন্ট হয়ে তার সাথে ক্লাব হবে। যে মামলাগুলো চলছে দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু সেই আইনের ভিত্তিতেই সেটা বিচার্য হবে। এবং নতুন যে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই একটা ইমপ্লিমেন্ট হওয়ার পরে, যদিও পুরোটা এখনও আসেনি, সেক্ষেত্রে আমরা দেখব পরবর্তীকালে খতিয়ে দেখে যে পুরনো অ্যাক্টের সাথে অ্যামেন্ডমেন্ট হয়ে যদি এই মামলাগুলোকে ট্রান্সফার করা হয় বিশেষ আদালতে, তাহলে বিশেষ আদালতের পর্যবেক্ষণে যেটা হবে সেই ভিত্তিতে তার বিচার হবে। কিন্তু যে সিভিল ম্যাটার, যে ম্যাটারগুলো দীর্ঘদিন ধরে সিভিল কোর্টে চলছে, সেগুলো কিন্তু এই নতুন আইনের আওতায় আসাটা অনেক ডিফিকাল্ট আছে। কারণ এই পুরো বিষয়টাই তৈরি করা হয়েছে এটা মাথায় রেখে যে একটা নিউ এগ্রিমেন্ট যখন হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আইনটা, এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কারণ পুরনো আইনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে রেন্ট কন্ট্রোলের যে টাকা জমা দিচ্ছে বা সিভিল স্যুট চলছে, বা হয়তো একটা এগ্রিমেন্ট টার্মিনেশন হয়েছে বা টেনেন্সি এগ্রিমেন্ট টার্মিনেশনে নতুন করে একটা মামলা হয়েছে, স্যুট চলছে, সেক্ষেত্রে কিন্তু এই নতুন আইনের প্রয়োগটা খুব ডিফিকাল্ট আছে। বিশেষ আদালতে যদি এটাকে ক্ষমতা দেওয়া হয় যে সমস্ত পুরনো যে ডিসপিউটগুলো আছে সেটাকে এখানে ট্রান্সফার করা হয়। আমরা আগেও দেখেছি যে ল্যান্ড ট্রাইব্যুনাল যখন হয়েছিল বা
ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যখন হয়েছিল, সমস্ত সার্ভিস সংক্রান্ত যে ম্যাটারগুলো ছিল বা ল্যান্ড সংক্রান্ত ম্যাটারগুলো সেখানে ট্রান্সফার হয়েছে, টি অ্যাপ্লিকেশন করে সেখানে গেছে, তারপর সেই কোর্ট বিচার করেছে। এই ক্ষেত্রে যদি সেরকম প্রভিশন থাকে তাহলে সেটা সেই কোর্ট এর বিশেষ ক্ষমতা বলে সেই মামলার শুনানি শুনবে। তার মানে নতুন যে বিল আসছে সেই বিলে বলপূর্বক ভাড়াটিয়া বা ল্যান্ডলর্ড কেউ কারোর উপরেই সেই বল প্রয়োগ করতে পারবে না, যা হবে এগ্রিমেন্টের ভিত্তিতে হবে। এবং এগ্রিমেন্ট যদি কোথাও ভায়োলেট হয়, ভাড়াটিয়ারা এগ্রিমেন্ট যদি ভায়োলেট করে তাদের এগেনস্টে নয় ব্যবস্থা নেবে ল্যান্ডলর্ড, কিন্তু যদি ল্যান্ডলর্ড যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? সেক্ষেত্রেও তারা আদালতে যেতে পারে, কারণ যে বিশেষ যে পরিষেবার যে ব্যাপারগুলো আছে, যে হয়তো দেখা যাচ্ছে যে কোনো ওয়াটার যে কানেকশন আছে সেই ওয়াটার কানেকশন হয়তো সঠিকভাবে জল আসছে না, বা মেজর পোর্শন হয়তো কোনোভাবে রিপেয়ার করতে হবে, কারণ সেখানে যে একজন টেনেন্ট থাকছে সে কিন্তু যাতে তার স্বাচ্ছন্দ্যভাবে সে থাকতে পারে এবং তার ফ্যামিলি নিয়ে যাতে ডিসপিউট না হয়, সেই ব্যাপারগুলো কিন্তু আগে সেরকম সঠিকভাবে ছিল না আইনে। কিন্তু এখন বলা হয়েছে মেজর কোনো ডিসপিউট হলে বা মেনটেন্যান্স ছাড়া বাকি যে ডিসপিউটগুলো হবে, এবং যদি দেখা যায় যে জলের কানেকশন নষ্ট হয়ে গেছে বা কোনো মেজর অংশ ড্যামেজ হয়ে গেছে, তার জন্য টেনেন্টের অস্বাস্থ্যকর হয়ে গেছে থাকার জন্য, তো ইমিডিয়েটলি তারা যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ড সেটা রিপেয়ার করতে বা সেই পরিষেবাটা দিতে কিন্তু বাধ্য থাকবে নতুন আইনে। সেক্ষেত্রে যারা টেনেন্ট তারা সিকিওর, তারা যেহেতু তারা রেন্টটা দিচ্ছে তাদের একটা রাইট গ্রো করছে এই এগ্রিমেন্টের মাধ্যমে বা নতুন আইনে, যেখানে ল্যান্ডলর্ড কিন্তু তাদেরকে সেই পরিষেবাগুলো দিতে তারা বাধ্য, এবং ইন অ্যাকর্ডিংস উইথ দ্য নিউ রুল তারা কিন্তু সেভাবে কিন্তু ল্যান্ডলর্ডটা সেটা ডিনাই করতে পারবে না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই এগ্রিমেন্টে যেটা 11 মাসের যে এগ্রিমেন্ট, মূলত এই নতুন যে আইন বা নতুন যে বিল, এই বিলে কি এগ্রিমেন্টের সময়সীমা কি বাড়ছে না 11 মাসে এগ্রিমেন্ট থাকছে? না, আমরা এটা দেখেছি যে এই যে ভাড়াটা বাড়ার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু 1 বছরের পরে আমরা করতে পারি। আর এখানে আরেকটা আইনে বলা আছে যদি কেউ 7 বছর বা 10 বছরের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ডিম টু বি তাকে মানে সেখানে পার্মানেন্টলি থাকতে পারবে, এই ধরনের একটা মানে ওই প্রভিশন আসতে চলেছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে রিনিউয়ালের যে ব্যাপারটা, সেই রিনিউয়ালের ব্যাপারটা যদি সে মনে করে যে আমি রিনিউয়াল করব, বছরের পর বছর রিনিউয়াল করে আসছে, সেখানে কিন্তু একটা এখানে যে টেনেন্ট তারও কিন্তু একটা রাইট গ্রো করবে। এক্ষেত্রে যেটা বলা আছে যে আমাদের যে ফর্মটা ফিল আপ হবে সেই ফর্মে যে টার্মিনেশনের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর ভিত্তিতে কিন্তু টেনেন্ট যারা তারা কিন্তু এখানকার স্থায়ী হয়ে যাবে বা তার ওনারশিপ পেয়ে যাবে, এই ধরনের কোনো প্রভিশন কিন্তু এখানে নেই। সুতরাং যদি দেখা যায় যে যে আমরা কন্ডিশন দিচ্ছি যে 1 বছরের জন্য 2 বছরের জন্য, সেই টাইমটা পার হয়ে গেলেই কিন্তু তার রাইটটা অটোমেটিক্যালি কাটেল হয়ে যাবে, সে কিন্তু এটাকে নিয়ে আর কন্টিনিউ করতে পারবে না।